একটা বাদলার দিন ঠাকুরমশাইয়ের বাড়িতে বসে আছি এক সন্ধ্যায়। ঝোড়ো হাওয়ায় জানালার কপাট ধপাস ধপাস শব্দ করছে। কি হে, তোমরা আজকে এত চুপচাপ? আর বলবেন না, মাসের শেষ তো, হাত একেবারে ফাঁকা। এইদিকে দেখুন, এখনো 3 দিন বাকি মাস শেষ হতে। কি করে যে চলবে? 27 দিন চালিয়ে নিলে আর 3টে দিনও কেটে যাবে। মাসের শুরুতেই বেতন পেয়ে যাও বুঝি? আগে হ্যাঁ ঠাকুরমশাই। তবে ঠাকুরমশাই, এই যা আবহাওয়া বাইরে, এই আবহাওয়াতে আপনার কাছ থেকে একটা গল্প শোনার সৌভাগ্য কি হবে না? গল্প শোনার যদি এতই ইচ্ছে হয় কিশোরী, তাহলে তো একটা গল্প সমগ্রই কিনে আনতে পারো, তাই না? তোমাদের কাছে যেগুলো শুধুই নিছকই গল্প বা কল্পনা, সেগুলি আদৌ কোনো গল্প নয়। আমার সঙ্গে অতীতে ঘটে যাওয়া ঘটনা। গরম কড়াইয়ে জল ঢাললে যেমন ছ্যাঁত করে ওঠে, তেমন কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই রেগে গেলেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আমি একটা পাসিংশো এগিয়ে দিয়ে ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই, আপনি ক্ষুব্ধ হবেন না। কিশোরী নিছকই মজা করে কথাগুলো বলেছে, আর আমরা দুজনেই বিশ্বাস করি আপনি যেই ঘটনাগুলো আমাদের শুনিয়ে আসছেন এতদিন ধরে, সেগুলো নিছক কোনো গল্প নয়। সেগুলো তন্ত্র সাধনার জীবনে আপনার সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা। আমার কথা শেষ করে হঠাৎই দেখলাম দরজার বাইরে এক বৃদ্ধ ছাতা হাতে দাঁড়িয়ে আছেন। কৃশকায় দেহ, সাদা দাড়ি, চোখ দুটো অস্বাভাবিক জলজলে। আপনি কি তারানাথ তান্ত্রিক? লোকজন তাই বলে। তবে এখন আমি কেবল বই পড়ি, চা খাই আর গল্প করি। তন্ত্রের দিন তো অনেক দিন আগেই ফুরিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। চারি, কিছু জল খাবার আনো তো মা, অতিথি এসেছেন। আগে না না, সেই সব লাগবে না পণ্ডিত মশাই। গৃহস্থের ঘরে এসেছেন, কিছু না খাইয়ে তো ছাড়া যায় না, বলুন। চারি কিছু খাবার দিয়ে গেলে বৃদ্ধটি খুব তৃপ্তির সঙ্গে খেলেন। আর খাওয়া হয়ে গেলে ঠাকুরমশাই একটা পাসিংশো জ্বালিয়ে ওনাকে প্রশ্ন করলেন, এবার বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি আমি? সঙ্গে আনা থলিটা মেঝেতে রেখে তিনি উত্তর দিলেন, আগে পণ্ডিত মশাই, আপনাকে ছাড়া আর কাউকে পাবো না। আমার সাধনা অসম্পূর্ণ। চক্রবাল ধাপ মনে আছে? লক্ষ্য করলাম ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল মুহূর্তে কঠিন হয়ে উঠল। চক্রবাল ধাপ, সেই নাম তো বহুদিন কানে আসেনি। সেখানে এখনো কিছু আছে নাকি? আছে, তবে তা শক্তি নয়, অভিশাপ, কাল মোহিনীর অভিশাপ। বৃদ্ধের উত্তরের সঙ্গে ঘরে হাওয়ার ঝাপটা যেন হঠাৎ বেড়ে গেল। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। কিশোরী থতমত খেয়ে বলল, কালমোহিনী আবার কি? বৃদ্ধটি তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, এক আত্মা যে তান্ত্রিকদের সাধনা গিলে খায়, সে চাইছে দেহ ফিরে পেতে। ঠাকুরমশাই ধোঁয়া ছাড়তে ছাড়তে আমাদের দিকে তাকালেন। তাহলে আবার এক যাত্রা শুরু করতে হবে। তবে শর্ত আছে, সত্যিটা সামলাতে পারবেন তো? বৃদ্ধ শুধু মাথা নোয়ালেন। আমার বুকের ভিতর তখনই অকারণে হিম হয়ে এলো। সাথে আমরাও যাব, এটাও ঠিক হলো। ঠিক 1 সপ্তাহ পরে ভোরবেলা আকাশে তখনও মেঘ, গঙ্গার হাওয়ার একটা অদ্ভুত শীতলতা। আমরা 3 জন, আমি, কিশোরী আর ঠাকুরমশাই, রওনা হলাম উত্তরবঙ্গের দিকে। সেই বৃদ্ধ সঙ্গে ছিলেন। নাম বললেন শচীন দত্ত।
ট্রেনে উঠেই ঠাকুরমশাইয়ের মুখে সেই চিরচেনা হাসি, কিন্তু চোখ দুটো গভীর চিন্তায় ডুবেছিল। আমি জিজ্ঞেস করলাম, চক্রবাল ধাপ আসলে কি জায়গা? তন্ত্র সাধনার এক গোপন স্থান। আজ থেকে 100 বছর আগে একদল সাধক সেখানে চক্রবাল মণ্ডল স্থাপন করেছিলেন। বলা হয় ওই মণ্ডলের শক্তি যে পায় সে মহাশক্তিধর হয়। কিন্তু 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 কি? কিন্তু সেই সাধনার মাঝেই জন্ম নেয় কালমোহিনী। সে ছিল এক জীবিত নারীর আত্মা, যে তান্ত্রিকদের সাথে প্রতারণা করে। শেষমেশ তার অভিশাপে চক্রবাল ধাপ অশুভ শক্তির আস্তানায় পরিণত হয়। আমি সেখানে গিয়েছিলাম, 3 রাত থেকেছি। প্রথমে মন্ত্র সিদ্ধি হচ্ছিল, পরে দেখি স্বপ্নে এক কালো ঘোমটা পড়া নারী এসে ডাকছে। তৃতীয় রাতে আমার সঙ্গী মারা গেল চোখ মুখ ফুলে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছিল। ট্রেনের জানলার বাইরে অন্ধকার বন আর মাঠ ছুটে চলছিল। ঠাকুরমশাই একসময় ঠোঁটে রহস্যময় হাসি টেনে বললেন, তাহলে এবার আমাদেরও সেই অভিশপ্ত ধাপে পা দিতে হবে। ট্রেন থেকে নেমে গরুগাড়ি করে যখন ছোট শহর পেরোলাম, তখন চারপাশে কুয়াশা নেমেছে। লোকালয়ের শেষ প্রান্তে এক বৃদ্ধ মাধব কিষান আমাদের থামালো। সে বলল, চক্রবাল ধাপে যাচ্ছেন? ওখানে রাত কাটানো মানেই কিন্তু মৃত্যু। ঠাকুরমশাই শান্ত গলায় উত্তর দিলেন, মৃত্যু তো একটা সময় আসবেই। মৃত্যুকে যে ভয় পায় সে জন্মের মানে বোঝেনি। বৃদ্ধ মাথা নাড়লেন, আমাদের সতর্ক করে দিলেন, তাহলে শ্মশান থেকে বাড়ি আসার জন্য প্রস্তুত থাকবেন। ওখানে নারী স্বর ডাকবে, নাম ধরে ডাকবে, পাল্টা উত্তর দেবেন না যেন। এবং হ্যাঁ, আগের রাতে আমারই এক প্রতিবেশীর বাবা রাত ভোর তোর পেয়ে মরেছেন, যিনি ছিলেন ওই চক্রবাল ধাপের প্রতিষ্ঠা। ওই তান্ত্রিকগুলোর মধ্যে বেঁচে যাওয়া মাত্র একজন খবর ছড়ালো যে গ্রামের এক কোণে চক্রবাল ধাপের প্রতিষ্ঠা তান্ত্রিকগুলোর মধ্যে বেঁচে যাওয়া সেই একজন রহস্যভাবে মৃত্যু হয়েছে তার। রাত নামলো। আমরা পৌঁছলাম এক ঘন জঙ্গলের ভেতরে। দূরে শাল গাছের ফাঁকে ফাঁকে ভাঙা ইটের চত্বর, সেটাই চক্রবাল ধাপ। আকাশে চাঁদ তখন মেঘের আড়ালে ঢেকে গেছে। চারিদিকে শুধু ঝিঁঝির ডাক আর হঠাৎ হঠাৎ শেয়ালের হুক্কা হুয়া। আমার বুক ধুকপুক করছিল। কিশোরীর মুখও ফ্যাকাশে। মনে রেখো, আজ রাতেই হয়তো সত্যিটা সামনে আসবে। হঠাৎই কানে ভেসে এলো এক নারীর স্বর, যেন বাতাসের ভেতরে ভেসে আসছে। আমরা সবাই জমে গেলাম। ঠাকুরমশাই বললেন, এখনই শুরু হলো খেলা। চক্রবাল ধাপের চারপাশে আমরা 3 জন বসেছিলাম। শচীন দত্ত কিছুটা দূরে দাঁড়িয়ে, যেন ফিরে যাওয়ার জন্যই প্রস্তুত। ঠাকুরমশাই মাটিতে আঁকতে লাগলেন এক অদ্ভুত মণ্ডল, চকের মতো কিছু দিয়ে, সঙ্গে মন্ত্রপাঠ। মণ্ডল সম্পূর্ণ হতেই হাওয়ার দমক যেন বেড়ে উঠল। শাল গাছগুলো অদ্ভুত শব্দে দুলতে লাগলো। আমার বুক ধরফর করছিল। কিশোরী কাঁপা গলায় বলল, এইসব কি মানে এইসব ঠিক হবে তো? ভয় পেও না। ভয়কে জয় করতে না পারলে আত্মা সাধনার পথই বন্ধ। ঠিক সেই সময় আবার শোনা গেল সেই স্বর,
এবার যেন আরো কাছে, যেন আমাদের পাশেই দাঁড়িয়ে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু শীতল একটা বাতাস গায়ে এসে লাগলো। শচীন দত্ত চিৎকার করে উঠলেন, ওই যে ওই গাছটার নিচে। আমরা তাকিয়ে দেখলাম একটা নারী সদৃশ্য অবয়ব, সাদা ঘোমটায় ঢাকা, চুল লম্বা, মুখ অস্পষ্ট। তার হাত উঠছে ধীরে ধীরে, যেন আমন্ত্রণ জানাচ্ছে ঠাকুর মশাইয়ের মুখোমুখি। ঠাকুর মশাই মণ্ডলের ভিতরে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টি মেলে বললেন, তুই কে? কালমোহিনী নাকি সেই অভিশপ্ত শক্তি যে সাধকদের ধ্বংস করেছিল? নারী অবয়বটি হাসল। হাসিটা ছিল ভৌতিক, শীতল, রক্তহীন করা। আমার নাম ধরে ডাকল সে। তার গলা যেন একসাথে হাজার নারীর। আবার এক মৃতার ফিসফিসানি। শচীনবাবু কেঁপে উঠে ঠাকুর মশাইয়ের হাত চেপে ধরলেন। ওর সাথে কথা বলবেন না, ফিরতি ডাক বিপদ ডেকে আনবে। আমাকেই চাইছে, তার মানে খেলাটা আমার সঙ্গে। হঠাৎ নারী অবয়বটির শরীর থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়া ঘুরে ঘুরে মণ্ডলের দিকে এগোতে লাগলো। আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল ধোঁয়ার ভেতরে হাজারো মৃত মুখ দেখা যাচ্ছে। ঠাকুরমশাই তখন এক ভয়ঙ্কর মন্ত্রপাঠ শুরু করলেন। গলার স্বর ভারী হয়ে উঠল। ওং হ্রিং ফট স্বাহা। মণ্ডলের চারপাশে যেন অদৃশ্য আগুন জ্বলে উঠল। সেই আগুন কালো ধোঁয়াকে আটকে দিল। নারী অবয়বটি হিংস্র স্বরে চিৎকার করল। আকাশ বিদীর্ণ শব্দ। ঠাকুরমশাই হুঙ্কার দিয়ে বললেন, তোর অভিশাপ আজ শেষ হবে। তুই মানুষের সাধনা ভঙ্গ করিস, তুই শক্তিকে কলুষিত করিস। আজ থেকে তোর স্থান হবে অন্ধকারের অতল গহ্বরে। নারী অবয়ব তখন ঘোমটা সরালো। আমরা দেখলাম মুখটা আধা পোড়া, চোখ দুটো লাল জ্বলছে, ঠোঁটে রক্ত। সে ঝাঁপিয়ে পড়ল মণ্ডলের আগুনের দিকে। ঠাকুরমশাই তখনও মন্ত্র জপ করছেন। হাত উঠিয়ে আগুনকে তীব্র করলেন। অবয়বটা চিৎকার করে উঠল, এই লড়াই এখানেই শেষ নয়। তারপরই ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সব শান্ত হয়ে এলো। শুধু আমরা হাঁপাচ্ছিলাম। কিশোরী বসে পড়ল মাটিতে। সে কি সত্যি কালমোহিনী? ঠাকুরমশাই চোখ বন্ধ করে বসে পড়লেন আর হাঁপাতে লাগলেন। আমার দিকে হাত বাড়াতে বুঝলাম তিনি জলের পাত্রটা চাইছেন। জল খেয়ে তিনি বললেন, হ্যাঁ, তবে ওর খেলা এখনো শেষ হয়নি। কালমোহিনী কখনো সহজে হার মানে না। রাত জাগার পরেই যেন পৃথিবীর কাঁধ দুটো করে নেমে এলো। মণ্ডল ভেঙে নেই, আগুন জ্বলছে। তবে সেই আগুনের পাশে একটা কুক্ষিগত শীত কেমন গলে চলছে, যা মিশে যাচ্ছে সরাসরি হাড়ে ও রগে। আমরা মাটিতে বসে অলস আলো জ্বালিয়ে চুপ করে আছি। হাওয়ার গতি ধীর, পোকামাকড় নীরব। কিন্তু ভোর হতেই অদ্ভুত সব আওয়াজ শুরু হলো। শচীন দত্তের ঠোঁট কেমন সাদা হয়ে এলো। তিনি হঠাৎ বুক চাপটে ধরে বললেন, ঘুমে জোর করে কেউ আমার দিকে টানে। আমি স্বপ্নে ওর গলা শুনি। আমায় জায়গা দাও, আমি ভাঙছি। ঠাকুরমশাই কেবল মাথা নেড়ে বললেন, ওর খেলা এটি। স্বপ্নে ঢুকে তোমার ভিতরের ভয়কে ফুলিয়ে তুলবে। ভয় দেখলেই এক ধরনের গহ্বর শক্তি জন্ম নেবে। আমরা তখনও ব্যাখ্যা করতে পারিনি কিভাবে একটি ছায়া এত দ্রুত সব জিনিসে ছড়াতে পারে। ঠাকুরমশাই বলে উঠলেন, প্রথমে যেদিন আমরা এই গ্রামে আসি
সেই বৃদ্ধ আমাদের জানান, আগের রাতে চক্রবাল ধাপের তান্ত্রিকগুলোর মধ্যে বেঁচে যাওয়া মাত্র একজনের খুবই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শচীনবাবু তখন কেঁদে বললেন, এইগুলোর সঙ্গে আমাদের কি যোগ? আমরা তো শুধু আসলাম, কেন মানুষ মরবে? ঠাকুরমশাইয়ের চোখে আগের মতো অচেনা কুটুম্ব ভাব ঢুকল। তিনি ধীরে বললেন, ওর অভিশাপ ছায়ার মতো, যেখানে একবার ডাক দিলে সেখানে অনেকে শুনে ডাকে। সে তন্ত্র সাধনার খাদ্য মানুষের ভয়, আর এইখানে ভয় আছে বেশি। এটাই কাজের শুরু। এখন থেকে কালমোহিনী শুধু আমাদের লক্ষ্য করবে না, ও গ্রামটাকেও ধ্বংস করবে। আমরা যদি আজই না রুখি, সে সব গ্রামবাসীদেরও মেরে ফেলবে। এখন কি করব? আমি তো আগেই জানতাম, আমি তো আগেই বলেছিলাম। দেখো, ওকে সরাসরি ধ্বংস করা যায় না, ও অবয়ব, কিন্তু ওর ভিতরে অনেকে ভর করে। ওকে মোকাবিলা করতে হলে আমাদের 3টে কাজ করতে হবে। 1, গ্রামে গিয়ে ছায়ার উৎস খুঁজে বের করতে হবে। 2, মানুষের ভয়ের মধ্যে দিয়ে ওকে শক্তি না দিলেই হবে। আর 3, সন্ধ্যায় পুনরায় মণ্ডল বসিয়ে ওকে বাধ্য করতে হবে নিজের নাম উচ্চারণ করতে। নাম বললেই শক্তি ফাটে। তাই আমরা ঠিক করলাম, আমি আর কিশোরী গ্রামে যাব। ঠাকুরমশাই ও বৃদ্ধ রাতে মণ্ডলে থেকে ওর সঙ্গে লড়বে। যখন আমরা গ্রামে প্রবেশ করলাম, বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। মানুষের মুখে অদ্ভুত সাদা ছটা, কেউ কাউকে চোখের দিকে দেখছে না। প্রত্যেক বাড়ি যেন একটু একটু করে ভেঙে পড়ছে। আমরা দেখতে পেলাম এক শিশু যে নিখোঁজ হয়েছিল, তার মা বাড়ির দরজায় বসে অচেতন হয়ে আছে, মুখ অচল। পাশেই এক ভাঙা মাটির কলসি। মায়ের কানের কাছে কেউ শব্দ করছে, কেউ ডাকছে, কেউ নাম জেনে বলছে, কিন্তু চারপাশে কেউ নেই। মানুষের চোখে ভয়ের একটা ঢেউ। আমরা তার কাছ থেকে একটু দূরে দাঁড়ালাম। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ওরে, ও বলে আমার সন্তান এখানে। আমি তখন বুঝলাম কালমোহিনী মানুষের স্বপ্নে ঢুকছে, তাদের নাম ধরে ডাকছে, আর তারা কেবল শুনে প্রতিক্রিয়ায় পড়ে যাচ্ছে। এক ভুতুরে রুটির মতো প্রতিক্রিয়া এখানে এবং সেখানে। এভাবে বিশৃঙ্খলা বাড়ছে। আমরা দ্রুত দেখলাম যে একমাত্র উপায় হলো মানুষের মধ্যে ভীতি কমানো। কিশোরী বলে দিল সবাইকে, ডরো না, ও শুধু ডাকছে। আমরা যদি নাম না বলি, ও শক্তি পাবে না, ও শক্তি পাবে না। ঠাকুর মশাইয়ের কণ্ঠ তখনই আমার মাথায় এসে ভেসে উঠল। তার নাম বলতে হবে। নাম বলবে সে নিজেই, সেটা বাইরে নিয়ে আসতে হবে। সে যে রাতেই আসবে, তখন মণ্ডল গড়ে নাম শপথে বাধ্য করা যাবে। রাত নামতেই পুরো গ্রাম অচেনা রূপ নিল। চারপাশে কেবলই কাঁপুনি, মানুষের দরজা বন্ধ, জানালা বন্ধ। আমি আর কিশোরী মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে নাম না বলার উপদেশ দিলাম। সবাই প্রথমে না ভেবেই শুনল। তারা জানে মধ্যরাতে অনেকেই স্বপ্নে শুনে পাল্টা করছিল। সন্ধ্যার বাজারে আড্ডাগুলো থমকে গেল। আর তার বাইরে কালমোহিনী আমাদেরও ডাকছে। শিবরামবাবু হঠাৎ করে হাত ধরে বললেন, ওহে বিভূতি, আমি শুনেছি এইসব অশরীরী কাউকে ছাড়ে না। আমরা আদেও বেঁচে ফিরব? কিশোরীকে বুঝিয়ে নিয়ে আমরা ফিরে আসি। আবার ফেরার পর ঠাকুরমশাই বললেন তার চিবুক কাঁপছে, চোখ অচল,
ওর শক্তি বাড়ছে। তোমরা গ্রামে ভয়ের ঢেউ রুখলে ও কিছুটা দুর্বল হবে, কিন্তু ও আর পালাবে না। আগামী রাতটা কঠিন হবে। ও নিজের পুরাতন নাম বলার চেষ্টা করবে, আর নাম বললে ওর একটা অংশ বোঝা যাবে। আমরা সবাই নীরব। শহর যেন ধীরে ধীরে 0 ইঞ্চির ভিতরে ঢুকে পড়ল। আকাশে মেঘ ভরা। ঠাকুরমশাই বললেন, যে বা যারা রাতে স্বপ্নে কানে কিছু শোনে, ওই তারা সকালের আলো দেখলে বেঁচে থাকতে পারে, তবে অনেকেই বাঁচে না। রাত যত গড়ালো, কণার মতো ভয় বাড়ল মনে। চক্রবাল ধাম মন্দিরের ঘণ্টা ভেঙে পড়ে। গ্রামের লোকেরা ঘুমে অচেতন। আমরা জানতাম আগামী ভোরে আমরা হয়তো বহু কিছু হারাবো, কিংবা কোনো পুরনো যন্ত্রই আমাদের অগ্রিম উদ্ধার করবে। তবে এই লড়াই এখন আর ছেলেবেলার খেলা নয়। এটা গ্রামের আরেকটি জন্ম বা মৃত্যু। পরের ভোরটি আসতেই ঠাকুরমশাই বললেন, আজ রাতে ও নাম বললে তোমাদেরকে বলবো আমি কি পথ বেছে নিয়েছি। আমরা কেবল চুপ করে রইলাম, কারণ জানতাম আগামী রাতেই আগামী অধ্যায় সব কিছু বদলে দিতে পারে। সন্ধ্যা নামতেই বাতাসে অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। পুরো শহর যেন দম আটকে আছে। লোকজন ঘরের ভেতরে তালা এঁটে বসে আছে। কেউ জানালা খোলার সাহসও করছে না। কেবল ঘরের ভেতর থেকে শিশুর কান্না আর বৃদ্ধদের অস্পষ্ট প্রার্থনার শব্দ ভেসে আসছে। ঠাকুরমশাই আমাদের ডেকে বললেন, আজ রাতটাই আসল। কাল মোহিনী যদি নিজের নাম বলতে বাধ্য হয়, তবে ওর শক্তি ফেটে যাবে, না হলে ও পুরো গ্রামটাকে গ্রাস করবে। কিন্তু আমরা কিভাবে ওকে নাম বলতে পারবো? মণ্ডল তৈরি করব। আগুনের চারপাশে বিজয় শঙ্খ চক্র মণ্ডল। সেই মণ্ডলে ওকে ডেকে আনব। ও যতই শক্তিশালী হোক, এই রীতির ভিতরে ঢুকলে কিছু সময়ের জন্য বেঁধে থাকবে। তখন আমরা মন্ত্রপাতে ওকে নিজের নাম বলতে বাধ্য করব। চারিদিকে অন্ধকার, কিন্তু জায়গাটা মাঝখানে খোলা। রাত 9টার দিকে ঠাকুরমশাই মণ্ডল আঁকলেন। সাদা চুন, রক্তমাখা লাল সিঁদুর আর তামার কলসিতে জল। চারপাশে প্রদীপ জ্বলে উঠল। আমরা 3 জন বসলাম বৃত্তের বাইরে, আর ঠাকুরমশাই মাঝখানে। চোখ বুজে তিনি গম্ভীর স্বরে মন্ত্র জপতে শুরু করলেন। কণ্ঠে এমন একটা কম্পন ছিল যেন প্রতিটি শব্দ কেঁপে কেঁপে বাতাসে ঢেউ তুলছে। হঠাৎ করেই চারদিকে ছায়া যেন গাঢ় হয়ে উঠল। বাতাস ঠান্ডা। জানালার ফাঁক দিয়ে অদ্ভুত ফিসফিসানি শোনা গেল, মেয়েলি কণ্ঠ, কিন্তু যেন একসাথে শত শত গলা। তোমরা ডাকলে আমি এসেছি। আমাদের বুক কেঁপে উঠল। প্রদীপের আলো হঠাৎ দপ করে নিভে গেল। শুধু মণ্ডলের আগুনটা জ্বলছে। আগুনের আলোয় দেখা গেল একটি অবয়ব ধীরে ধীরে তৈরি হচ্ছে। প্রথমে কেবল কালো ধোঁয়া, তারপর চুল ছড়ানো, চোখে আগুনের মতো ঝিলিক, মুখে অর্ধেক ভাঙা হাসি। শচীন দত্ত চেঁচিয়ে উঠলেন, ওই তো কালমোহিনী। ঠাকুরমশাই চোখ না খুলেই বললেন, চুপ। ভয় পেলে ও শক্তি পাবে, শান্ত থাকো। কালমোহিনী হাসল। সেই হাসি কানে পৌঁছলেই বুক কেঁপে উঠছিল। সে বলল, আমায় নাম দিয়ে ডাকতে এসেছো? আমি নামহীন, আমি অশরীরী ছায়া। নামের বাইরে আমার অস্তিত্ব। ঠাকুরমশাই হঠাৎ চোখ মেলে চাইলেন। ওনার চোখে
লাল আভা। না, ছায়ারও নাম থাকে। তুই মানুষের মেয়ে ছিলি একদিন, ভুলে যাস না। নিজের নাম বল, না হলে এই মণ্ডলেই তুই ধ্বংস হবি। কালমোহিনী গর্জে উঠল, চারিদিক কেঁপে উঠল। আমরা আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়লাম। হঠাৎ সে তার লম্বা হাত বাড়িয়ে মণ্ডলের আগুন নিভিয়ে দিতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে আগুন আরো উঁচু হয়ে উঠল, যেন তাকে আটকাচ্ছে। ঠাকুর মশাই মন্ত্র জপ করতে লাগলেন। ওং হ্রিং কালী কালী মহাকালী স্বাহা। মন্ত্রের শব্দে কালমোহিনীর চেহারা বিকৃত হয়ে উঠল। সে আর্তনাদ করল। তোর আসল নাম বল। মুহূর্তের মধ্যে চারিদিকের অন্ধকার কেঁপে উঠল। কালমোহিনীর মুখ থেকে রক্তের মতো কালো কালো ধোঁয়া বেরোলো, আর সে চেঁচিয়ে উঠল, আমি আমি জগদম্বা মুখোপাধ্যায়। আমাকে জীবন্ত কবর দিয়েছিল তারা। আমি প্রতিশোধ দিতে ফিরেছি। আমরা স্তব্ধ হয়ে গেলাম। একটি ভদ্রমহিলার নাম, মানুষের পরিচয়। ঠাকুর মশাই গম্ভীর গলায় বললেন, তুই নাম বলেছিস, তাই আজ থেকে তোর বাঁধন খুলে গেল। এবার তোর বিচার হবে মানুষের হাতে নয়, মহাকালের হাতে। সঙ্গে সঙ্গেই আগুন দাউ দাউ করে চলে উঠল। কালমোহিনীর অবয়ব ধীরে ধীরে ভেঙে ধোঁয়ায় মিলিয়ে গেল। তার আর্তনাদে পুরো ধাম কেঁপে উঠল। তারপর নিস্তব্ধ হয়ে গেল সব। আমরা তিনজন স্তব্ধ হয়ে বসে আছি। শুধু ঠাকুর মশাই ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লেন। তারপর ক্লান্ত স্বরে বললেন, কাজ শেষ হয়নি। ওর শরীর শেষ হয়েছে, কিন্তু প্রতিশোধের আগুন পুরোপুরি নেভেনি। জগদম্বা মুখোপাধ্যায়ের ইতিহাস খুঁজে বের করতে হবে। ওর সত্যিকারের মৃত্যু রহস্য না জানলে ও আবার ফিরে আসবে। লড়াইয়ের প্রথম অধ্যায় শেষ হয়েছে, কিন্তু শেষ লড়াই এখনো বাকি। কালমোহিনী, না, জগদম্বা মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হতেই রাতের অন্ধকার যেন খানিকটা হালকা হলো। তবুও ঠাকুর মশাই শান্ত গলায় বললেন, এটাই শেষ নয়। ওর অতীত না জেনে আত্মাটাকে শান্তি না দিলে ও আবার ফিরবে। পরদিন সকালে আমরা গ্রামের স্থানীয় গ্রন্থাগারে গেলে সেই পথে দেখা হওয়া বৃদ্ধ কেরানি, যার নাম প্রকাশ রায়, তিনি জানান, প্রায় 100 বছর আগে জমিদার মুখোপাধ্যায়ের বাড়িতে বাস করত জগদম্বা নামের এক তরুণী। সে ছিল অপরূপ সুন্দরী, অথচ শিক্ষিতা ও নির্ভীক। জমিদারের ছেলে তাকে ভালোবেসেছিল, কিন্তু জগদম্বা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্রামের এক সাধারণ স্কুল শিক্ষকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এতে অপমানিত জমিদার পুত্র তাকে অপহরণ করে। অভিযোগ উঠল জগদম্বা নাকি পরিবারের মান রক্ষার জন্য আত্মহত্যা করেছে, কিন্তু আসল সত্যটা ছিল ভয়ঙ্কর। তবে সেই রাতেই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেই চক্রবাল ধামে তান্ত্রিকদের দ্বারা। আর সেই অসমাপ্ত মৃত্যু থেকেই জন্ম হয়েছিল কালমোহিনী ছায়ার। ঠাকুর মশাই নিঃশ্বাস ফেললেন। এমন অন্যায়ের শেকড় খুব গভীর। ওর আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না অন্যায়ের বিচার হয়। আমরা তিনজন মিলেই গ্রামে সভা ডাকলাম।
বৃদ্ধরা একে একে স্বীকার করল সেই ইতিহাস, কিভাবে জমিদার পরিবার ভয়ে ঘটনাটা চাপা দিয়েছিল। জগদম্বার নাম উচ্চারণও ছিল নিষিদ্ধ। ঠাকুরমশাই বললেন, আজ থেকে ওর নাম খোলাখুলি বলা হবে, ওর মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হবে, ওর স্মরণে মাটি খুঁড়ে পূজা করতে হবে। সবাই রাজি হলো। পরের পূর্ণিমার রাতেই নাট মন্দিরে আবার সমবেত হলাম। সাদা কাপড়ে ঢাকা মাটির ঢিবির উপর প্রদীপ জ্বালানো হলো। আমরা শুদ্ধ মন্ত্র পাঠ করলাম, এবার ধ্বংসের নয়, মুক্তির মন্ত্র। হঠাৎই চারদিকে সেই অচেনা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমরা দেখলাম আগুনের আলোয় জগদম্বার অবয়ব ফুটে উঠেছে, তবে এবার আগের মতো বিকৃত নয়। মুখ শান্ত, চোখে অশ্রু, ঠোঁটে হালকা হাসি। সে ধীরে ধীরে বলল, এতদিন পরে আমার নাম তোমরা ফিরিয়ে দিলে, আমার স্বীকৃতি দিলে, এবার আমার মুক্তি। তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল সে। বাতাসে শুধু মিষ্টি ফুলের গন্ধ ভেসে রইল। গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। বহুদিনের আতঙ্ক এক রাতেই কেটে গেল। ঠাকুরমশাই আমাদের বললেন, ভূত প্রেত সাপ অভিশাপ সবই মানুষের সৃষ্টি। ভয় জন্মায় অন্যায়ের শেকড় থেকে, আর মুক্তি আসে সত্য উচ্চারণে। আমরা তখনও স্তব্ধ। রাতের আকাশে পূর্ণিমার আলো ভেসে আসছে। মনে হচ্ছিল কালমোহিনীর আর্তনাদ, আতঙ্ক সব শেষ হয়ে গেছে। কেবল ঠাকুরমশাইয়ের মুখে একটা রহস্যময় হাসি খেলে গেল। তিনি বললেন, কিন্তু মনে রেখো, সত্য চাপা থাকলে ছায়া সব সময় আবার ফিরে আসে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।